আমাদের সমাজে একটা আলোচনা সমালোচনার একটা জায়গা হচ্ছে কনসেন্ট সেক্স। একদিকে বাবা মাদের জেনারেশন মনে করে যে ভাই ছেলে মেয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, কি কনসেন্ট সেক্স বলে ইত্যাদি ইত্যাদি, বিয়ের বাইরে ইত্যাদি প্রবলেম। আরেকদিকে যারা ইয়াঙ্গার জেনারেশন তারা মনে করে যে অসুবিধা কি, মানে আমি যে কার সাথে থাকবো এটা আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটা আমি কার সাথে থাকবো, কিভাবে থাকবো, কতক্ষণ থাকবো, কি করবো, এটা আমাদের ব্যাপার। এখন আমি এটা রমনা পার্কে থাকবো নাকি আমি এটা কোনো হোটেলের রুমে থাকবো নাকি আমি বিয়ে করে থাকবো, এটা আমার ব্যাপার। বাবা মা কাউন্সেলিং যখন আসে তার বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চার বয়স হচ্ছে 18, 16, 20, বলে যে আমার বাচ্চা খারাপ হয়ে গেছে, বাচ্চা কোথায় যাচ্ছে, কি করতেছে ঠিক নাই। বাচ্চা মনে করে যে এটা আমার বাবা মা এত কথা বলে কেন, আমি কোথায় থাকবো, বড় হয়েছি, রাইট, আমি এখন যেখানে চাই আমি সেখানে থাকবো। সো কনসেন্ট সেক্স নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কি? সো বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাই বিভিন্ন কেসগুলি আমরা যখন আসে আমাদের কাছে, সো এই যে 18 থেকে 20 বছর বয়সটা বা তারও আগে, এখন যেটা দেখছি তারও আগে এই জিনিসটা স্টার্ট হয়ে যাচ্ছে যে মানুষ এই জিনিসটা যখন সিদ্ধান্ত নিচ্ছে বা একটা কনসেন্ট দিচ্ছে তখন তার এই সেন্সটা থাকে না এটা রাইট অর রং, বা এটাকে আমি ঠিক করছি না কি আমি ভুল করছি। এখন যে লাইফ পার্টনারটা আমি দেখছি বা এখন যে মানুষটাকে আমি কনসেন্ট দিচ্ছি, একটা সময় পরে কি সেই মানুষটার সাথে আমার সম্পর্ক থাকবে কিনা বা এই কনসেন্টটার পরে আমার কি কোনো প্রবলেম হবে কিনা, এই ডিসিশনটা তারা তখন ওই প্রেক্ষাপটে নেয় না। তো তার ফলে যেটা হয় আনফর্চুনেটলি যখন এই রিলেশনগুলি ব্রেক হয়ে যাচ্ছে বা তারা এই সম্পর্কগুলিতে একটা টক্সিক এনভায়রনমেন্টে চলে আসছে, তখন তারা প্রচুর ট্রমাটাইজ হয়ে যায় এবং দেখা যায় যে একটা রিয়েল রিলেশনে যখন থাকছে তখন ওই রিলেশনটাতে তারা বিভিন্ন ধরনের ক্রাইসিস বলেন বা প্রবলেম বলেন এই জিনিসগুলি শেয়ার করে থাকে বা ফেস করে থাকে। যদিও তাদের এই যে কনসেন্ট সেক্স তারা করে আসছে বা এই সময় তারা যেটা এক্সপেরিয়েন্স করে আসছে এটাতে তাদের নিজস্ব কোনো ধরনের ফল্ট আছে বলে ওই সময় তারা মনে করছে না। তো এই যে মনে করছে না বা এই যে ভ্যালুটা, এটা কিভাবে করে তারা বিল্ড করতে পারে বা এই সেন্সটা কিভাবে করে তারা বিল্ড করতে পারে? আসলে আমার তো যেটা মনে হয় যে একটা পর্যায়ে তো কিছু ক্ষেত্রে তো কনসেন্টের আইডিয়াটা খুবই ভালো আমি মনে করি, যে কারণ অনেক অ্যাবিউজিভ ফ্যামিলি যখন আমরা দেখি, যখন অনেক পার্টনার চলে আসে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই হয়তো কিছু আমি বলবো যে খুবই অ্যাবিউজিভ কিছু সেক্সুয়াল ডিমান্ড অনেক সময় হাজবেন্ডের থাকে বা ওয়াইফের থাকে, স্পেশালি ছেলেদের হয়তো বেশি থাকে। তখন কিন্তু আমি মনে করি যে কনসেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ অনেক সময় হয়তো আমাদের মন মেজাজ ভালো থাকে না, আমাদের শরীর ভালো থাকে না, অনেকের মানে হয়তো কোনো অসুখ থাকে। সো তখন তো আসলে জোর করে একটা মানুষকে এভাবে ইয়ে করা উচিত না, কারণ এখানে একটা অবশ্যই প্রিপারেশনের ব্যাপার আছে। সো কনসেন্টের আইডিয়াটা ডেফিনেটলি ভালো, বাট যেটাকে যখন আমি বলবো যে ওভার জেনারেলাইজ করে ফেলি বা ম্যানিপুলেট করে ফেলি, তখন আমার কাছে মনে হয় যে এটা একটা সমস্যা হয়ে যায়, যে আমরা কতটুকু মানে কনসেন্টটা কখন আসলে কাজে লাগবে, কখন আসলে কাজে লাগবে না। যেমন আমরা যদি বলি যে কনসেন্টে যদি একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর হয়, তাহলে পৃথিবীতে অনেক সম্পর্কের মধ্যেই তো আসলে আমি কনসেন্ট থাকলে আমি অ্যালাউ করবো না, রাইট? যেমন হয়তো আপনার কাছে বলবে একটা 15-16 বছরের ছেলে মেয়ে, ঠিক আছে, তারা জাস্ট কনসেন্ট দিয়ে জিনিসটাকে অ্যালাউ করতে চাচ্ছে, বাট তারাই হয়তো ধরেন একটা ভাই বোন, তাদের মধ্যে কনসেন্ট থাকলে তো তারা যদি কোনো কারণে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, এটা তো আসলে তারা নিজেরাই ভালো চোখে দেখবে না, সমাজ দেখবে না, যেটাকে আমরা ইনসেস্ট বলি। সো ডেফিনেটলি আপনার কনসেন্ট থাকলেই একটা জিনিস আমি বলবো যে ঠিক বা মোরালি ঠিক, সেটা আমার কাছে সবসময় সঠিক মনে হয়। এবং যারা এটা বলে তারা নিজেরা অনেক ক্ষেত্রে কনসেন্ট থাকলে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে পারমিট করে না। না, আমি যে আয়েশা যে প্রেক্ষাপটে আসলে কথা বলছিল, যে ওটা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি বেসিক্যালি, যে আসলে কনসেন্টটা মেডিকেলিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা রেপ নিয়ে কথা বলছি পার্টিকুলারলি, তখন অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট এটাকে একটা ফ্যান্সি ওয়ার্ড হিসেবে যদি আমি নিই, এবং যেটা আয়েশা বলছিল যে আমি হয়তো এখন একটা কনসেন্ট দিলাম, একটা কনসেনশুয়াল সেক্সেই আছি, অ্যান্ড দেন এটা কোনো একটা কারণে ব্রেকআপ হলো, আবার আমি রিগ্রেট করা স্টার্ট করলাম যে মানে এটা আমি কি করলাম, ডিসিশন নিলাম যেটা আমি ফিক্স করতে পারবো না নতুন করে। তো এই সময়টার যে সাইকোলজিক্যাল ট্রমাটা, এটা তো আসলে খুব রিয়েল। আর ওই পয়েন্টটাই খুব ইম্পর্টেন্ট যে আমরা একটা মুহূর্তের জন্য যেটাকে আমরা কনসেন্ট দিচ্ছি, সেটা অনেক সময় আমার সারা জীবনের রিগ্রেটের কারণ হচ্ছে কিনা। আমরা যেটা মেসেজটা পৌঁছাতে চাচ্ছি আসলে বেসিক্যালি, যে একটা 16 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, যখন আমাদের লাইফ নিয়ে আসলে খুব ম্যাচিওর হতে আমাদের চিন্তা করার ক্ষমতাটা তৈরি হয় নাই,
তখন এই ধরনের সেক্সুয়াল যে জিনিসগুলোকে, যেটা আমাদের মডার্ন সময় আমরাকে নর্মালাইজ করেছি সোশ্যাল ভ্যালুস বা ফ্যামিলি ভ্যালুসের বাইরে গিয়ে, এই জিনিসগুলো আসলে পরবর্তীতে এই আধুনিকতাটা তাদেরকে আসলে পরবর্তীতে সত্যি অর্থে ভালো রাখছে কিনা। আমরা একটার পর একটা কিন্তু আমাদের কাছে যে কাউন্সেলিংয়ে যখন আসি আমরা কাউন্সিলরের কাছে দেখি এই এজ গ্রুপে একটার পর একটা, মানে আমি বলবো অ্যাবর্শন খুব কমন হয়ে গেছে, রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার খুব কমন হয়ে গেছে। সো এগুলো কিন্তু সব কিছু একসাথে হাত ধরাধরি করে চলে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে কনসেন্ট থাকলে একটা জিনিস আমার জন্য সেফ, কনসেন্ট থাকলে এটা আমি বলবো যে নর্মালাইজ। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আমাদের ইয়াং জেনারেশনকে আসলে অনেকবার ভাবার আছে, কারণ বিশেষ করে মেয়েদের আমার কাছে মনে হয় এই ধরনের সেক্সে একটা ছেলে খুব কম কনসিকুয়েন্স বিয়ার করে। একটা মেয়ে যখন এরকম একটা সেক্সের পরে যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখন কিন্তু এই বয়ফ্রেন্ডের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। And then that is the first time এটা বুঝতে পারে যে আমি যার সাথে এতক্ষণ একটা রিলেশনশিপ আছি আমার দায়িত্ব নেওয়ার যোগ্যতাই আসলে তার। ফিমেল হিসেবে আমি সবসময় একটা কথা, যখনই আমি এই টপিকে লিখি বা বলি, আমি ওটা বলি যে ডেফিনেটলি রেপ যদি আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে অ্যাড্রেস করি, এটাকে আসলে অনেকগুলো ডাইমেনশন থেকে ফিক্স করতে হয় এবং এই প্রসেসটা ইজ আমি বলবো কোয়াইট লং। হ্যাঁ, আমার ল রিইনফোর্সমেন্টের থেকে শুরু করে আমাদের সোসাইটিতে মোরাল ভ্যালুস এটার আপগ্রেড করা থেকে শুরু করে, এটা তো একটা প্রসেস। বা থ্রু আউট দ্য পিরিয়ডে যখন আমি জানি যে একটা জায়গা আমার জন্য রাত 3টা বাজে সেফ না, এখন আমি এটা দাবি করতেই পারি যে রাত 3টায় কেন আমি এখানে যাবো, এটা তো আমার অ্যাজ আ ফিমেল তো আমি যেতেই পারি। কিন্তু ওখানে যখন সিচুয়েশনটা এরকম যে আমার রাইট নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, যেটা পারফেক্টলি ফাইন, আমার এটাই হওয়ার কথা, কিন্তু আমি যখন জানি যে আমার দেশের আমার রাষ্ট্র ব্যবস্থায় আমি নিরাপদ না, সামাজিকভাবে আমি নিরাপদ না, তখন এটা কি একটা পাওয়ার প্লে কিনা, যে আমি দেখাতে চাচ্ছি যে একটু গেলে আমি একটা এম্পাওয়ারমেন্টের একটা প্রকাশ, আমি সবকিছু করে ফেলছি, এই আইডিয়াটা আমার কাছে খুবই আনকমফোর্টেবল। আমার ওটার তো একটা দিক। আমার আরেকটা জিনিস মনে হয় ইদানিং যখন আমরা নিউজ পেপারসগুলো দেখছি বা টিভিতে, একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অনেক ধরেন একটা কনসেনশুয়াল সেক্স চলছে দেন হঠাৎ করে এটাকে হঠাৎ একদিন এটা একটা রেপ কেস হয়ে যায়। মানে হচ্ছে যে লোকটা আমাকে রেপ করেছে এতদিন, আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। আমরা কিন্তু এই ধরনের প্রচুর নিউজ মাঝখান দিয়ে পাচ্ছি। তো আমি যখন এই কনসেনশুয়াল সেক্সটা নিয়ে আমরা যখন কথা বলি, এটা কিন্তু আর একটা আঙ্গিক, যে মানে এটা নিয়ে আমার আলাদা করে ভাবার আছে যে আমি যেই রেপ মানে যেই সেক্সটাকে গতকাল পর্যন্ত আমি কনসেনশুয়াল বললাম, এক রাতের মধ্যে কিন্তু এটা ডেফিনেশনে রেপ চলে আসলো। এবং এটা আসলে কে ঠিক করবে? আমরা তো একটা কাপলের বেডরুমে যেতে পারবো না। এখন হচ্ছে কি, অ্যান্ড পার্টিকুলারলি ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এই একটা শব্দ, এটা এত সিম্পল শব্দ না, অথবা এত ফ্যান্সি হওয়া উচিত না, অথবা এত জেনারেলাইজ হওয়া উচিত না যেভাবে আমরা ইউজ করছি। কনসেন্টটা ম্যানিপুলেশন কখন হতে পারে? আমার কাছে মনে হয় এখানে একটা ম্যাসিভ প্যারাডক্স আছে। ম্যাসিভ প্যারাডক্স কি, আমার কাছে মনে হয় যে কনসেন্ট সেক্সের আইডিয়াটা আসলে কখন খুব পপুলারাইজ হয়েছে। আমার কাছে মনে হয় এটা পপুলার হয়েছে সেই জায়গায় যখন ওয়াইড স্কেলে সোসাইটিতে আসলে মানুষ বিয়ের উপরে ট্রাস্ট হারায় ফেলছে। কেন বিয়ের উপরে ট্রাস্ট হারায় ফেলছে? কারণ বিয়ে বিকেম আ সোশ্যাল কম্পালশন, যে তোমার সোসাইটি চায় তুমি বিয়ে করো, তুমি চাও আর না চাও তোমাকে বিয়ে করতে হবে। বাট বিয়ে বাই ডেফিনেশন, ইভেন ইন আওয়ার রিলিজিয়ান অথবা মানে সোশ্যাল নর্ম, যেটা আইডিয়ালি হওয়ার কথা সেটা হচ্ছে নো কনসেন্ট নো ম্যারেজ। পাত্রপাত্রীর কনসেপ্ট নাই, বিয়ে হয় না, হবে না। বাট আমাদের মতো দেশে একটা লম্বা সময় বিয়ে হয়েছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা সত্যি যে মেয়েদের বিয়ে হয়েছে মেয়েদের কনসেন্ট ছাড়া, মেয়েরা মা হয়েছে মেয়েদের কনসেন্ট ছাড়া। তাতে অটোমেটিক্যালি ওই মা যে মেয়েটাকে জন্ম দিছে তার মাথায় যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হচ্ছে আমার মায়ের লাইফ আমি চাই না, তা আমার মায়ের সাথে আমার সোসাইটি একটা ক্রাইম করছে, তাকে জোর করে বিয়ে দিছে এবং তাকে জোর করে মা হইতে হয়েছে। সো সেইখান থেকে তার মধ্যে এই একটা ইনোসেন্ট স্ট্যান্ডপয়েন্ট, ইনোসেন্ট একটা রিয়াকশন চলে আসছে যে আমার কাছে কনসেন্টই সব, হুইচ ইজ ভেরি ইনোসেন্ট। অ্যান্ড ডেফিনেটলি এখানে একটা সোসাইটিকে একটা ব্লেম নিতেই হবে যে সেই সোসাইটি আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ম্যারেজ এবং প্যারেন্ট হওয়ার ক্ষেত্রে কনসেন্টকে সবসময় যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয় নাই। সো এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট যেটা ডেফিনেটলি দেয়ার শুডন্ট বি এনি ম্যারেজ উইদাউট ফুল কনসেন্ট, রাইট? আদারওয়াইজ ম্যারেজ বাই ডেফিনেশন ইট ডাজন্ট ওয়ার্ক। অন দ্য আদার হ্যান্ড এখানে দুইটা খুব সিম্পল এক্সাম্পল দিই।
সো কানাডার একটা পেশেন্ট, প্রবাসী বাংলাদেশি, সে 18 বছর বয়সে আন্ডার গ্রাজুয়েট করতে গেল, 19 বছর বয়সে ওইখানে মনে করলো উইড যেহেতু লিগাল কানাডাতে, সো তারা উইড নিত অ্যান্ড এভরিথিং, ফ্রেন্ডরা তারা উইড নিত। এখানে একটা পার্টিতে গেল, সেই পার্টিতে তার ফ্রেন্ডের সাথে সে গেছে, ফ্রেন্ডের সাথে পার্টি করতে গিয়ে সেখানে তারা দে বিকেম টিপসি অ্যান্ড অল, অ্যান্ড সে দেখা গেল সে পরপর দুজনের সাথে সে ইন্টিমেট হলো, which is at that moment according to the boys which is consent sex. And then তারপরে যখন সে ঘুম থেকে পরের দিন উঠলো, তার কাছে মনে হইলো যে she was raped, but she cannot prove that she was raped because এখানে সে তো ফোর্স করে বের হয়ে আসে নাই, বাট তাকেও কেউ ফোর্স করে নাই, বাট ওই মুহূর্তে ওই ভালনারেবল মুহূর্তে সে আসলে কমফোর্টেবলি কনভিকশনের সাথে সে কোনো কনসেন্ট দেয় নাই। সো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট এবং রেপ এবং ম্যানিপুলেশন তিনটা ওয়ার্ড কিন্তু একেবারে ম্যাশড আপ হয়ে যাচ্ছে, এবং ওই দুইটা ছেলে কিন্তু আরেকটা পার্টিতে যাবে, আরেকটা ভালনারেবল মেয়েকে হয়তো খুঁজবে, কিন্তু এই মেয়েটা কিন্তু অলরেডি ক্লিনিক্যালি ডিপ্রেসড অ্যান্ড শি ফিলস দ্যাট শি ইজ রেপড অ্যান্ড ইটস আ লাইফ লং ট্রমা ফর হার। সো আমি তার সাথে কাজ করতেছি, বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট সে যেই কনসেন্টের উপরে ভরসা করতে গেছে সেই কনসেন্ট তাকে আসলে কোনো ভালো রিওয়ার্ড দেয় নাই। আরেকটা যেটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যেমন বাংলাদেশের একটা কেস, সেটা হচ্ছে যে so there is something called in the কি বলবো আরবান ঢাকা, সেটা হচ্ছে যে প্লে ডেট, রাইট? প্লে ডেট মানে হচ্ছে যেখানে অনেক ইয়াঙ্গার টিনেজাররা খেলাধুলা করবেন, খেলাধুলার একটা পার্ট হচ্ছে ইন্টিমেট হওয়া। সো ইউজুয়ালি এটা 13, 14, 15 বছরের তারা এক্সপ্লোর করে সেক্সুয়ালিটি অ্যান্ড অল অফ দ্যাট। কখনো কখনো সেক্স এডুকেশনকে তারা একটা ভুলভাবে ট্রান্সলেট করে দে গেট ইনভলভ। এখন দ্য থিং ইজ যে তুমি একটা কেস যেখানে ধরলাম মানে ছদ্মনাম পিঙ্কি 14 বছর বয়সে ফার্স্ট প্লে ডেটে গেল, ইন্টিমেট হইলো, অ্যান্ড দেন পিঙ্কির কিছু ছবি তুললো। 16 বছর পর্যন্ত তার রিলেশনশিপ ছিল, কিন্তু 16 বছর বয়সে তার যে বয়ফ্রেন্ড যাকে সে ভাবছিল সে ডেফিনেটলি বিয়ে করবে, অবভিয়াসলি সে তার প্রাইভেট পিকচার নিয়ে চলে গেল এবং তাকে ব্ল্যাকমেইল করতেছে। এখন পিঙ্কি সুইসাইড করতে গেল, সামহাও বেঁচে গেল, তখন সে আমার কাছে কাউন্সেলিং আসলো। এখন এই মেয়েটা যদি সুইসাইড করতো, এই দোষটা আমি কাকে দিতাম? অবভিয়াসলি আমি দোষটা ছেলেটাকে দিতাম, বাট এট দ্য সেম টাইম এই ছেলেটার বয়স হতো 16, আমি একটা 16 বছরের ছেলেকে আমি কি করব, রাইট? অবশ্যই তাকে আমরা শাস্তি দিব বা দিতে পারি, সেটা একটা ডিবেট, তার শাস্তি কি হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত। বাট দ্য আইডিয়া যে আমি যদি কনসেন্ট সেক্সকে যদি কোনো রকম বাউন্ডারি ছাড়া যদি আমি এটাকে রোমান্টিসাইজ করি এবং পপুলারাইজ করি, তাতে আসলে অনেক রকম প্রবলেম এবং ট্রাবল তৈরি হয়। যেমন ফর এক্সাম্পল এই পিঙ্কি যদি আসলেই সুইসাইড করে মারা যাইতো, দেন হাউ ক্যান সোসাইটি সে দ্যাট দে আর ইনোসেন্ট? They are definitely not innocent because they popularized the idea of consent sex among all ages. এবং এইটার কারণে একটা ভিকটিম হচ্ছে পিঙ্কি, রাইট? কারণ একটা 13-14 বছরের মেয়েকে আপনি কিভাবে বলেন যে মেয়েটা খারাপ বা মেয়েটা এরকম, এটা সেরকম, এটা চরিত্র, আপনি কিভাবে বলেন? একটা 14 বছরের মেয়ে, সে কি বোঝে? তাকে তো সোসাইটি ডেফিনেটলি কিছুটা হইলেও ডিকটেট বা কন্ট্রোল করবে অন হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। তার তো 14 বছর বয়সে বোঝার কথা না কে ভালো কে খারাপ। ছেলে মেয়ে কি আসলে বুঝে যে তার জন্য কোনটা খারাপ? এটা তো সম্ভব না। তো সোশ্যাল মিডিয়াতে বা হয়তো সে একটা মানে ফোনে বা বন্ধুর কাছে একটা বই পড়ে এমন জিনিস শিখছে এখনকার ছেলেমেয়েরা। কারণ আপনি যে ঘটনাটা বললেন এটা কিন্তু এক্সট্রিমলি কমন। এটা আপনার যে প্লে ডেটের যে কথা, 13 থেকে 15 বা 16 বছর বয়সী ছেলেমেয়েরা খুব কমনলি যাচ্ছে। সেদিনও একটা খুব নাম করা কলেজ, আমি কলেজের নাম বলবো না, 4 জন ছেলে মেয়ে আমার কাছে আসছে এবং তারা 12 জন মিলে সেম একই কাজ করেছে। এবং এর মধ্যে স্বাভাবিকভাবে সবাই তো হয়তো ইচ্ছা ছিল, হয়তো বন্ধুদের সাথে চলে গিয়েছে এবং একজন খুব ট্রমাটাইজড হয়েছে। তো এটা কিন্তু এক্সট্রিমলি কমন এবং এই জিনিসটা আমাদের মনে হয় এটা নিয়ে আমাদের আর কথা বলা দরকার। আপনি যেটা বললেন যে দায়িত্বটা কে নিবে, কলাবাগানে যে একটা স্কুল, ইংলিশ মিডিয়াম একটা স্কুল স্টুডেন্ট যে মারা গেল মেয়েটা, আমরা কিন্তু এটার কোনো এন্ড রেজাল্ট পাই নাই, কিন্তু পুরো সোসাইটি দুভাগ হয়ে গেছে। এটা কি রেপ ছিল? এটা কি আসলে কনসেন্ট সেক্স ছিল? ছেলেটা কি যদি কনসেন্ট হয়ে থাকে তাহলে আমরা ছেলেটাকে কিভাবে কার্ড করা যায়? বাট আমরা কি আর এগুলো আলাপ করে মেয়েটাকে ফেরত পাবো? এটাকে আমরা মেয়েটাকে নাকি ছেলেটার জীবনের এখানে আমার কাছে মনে হয় প্রিন্সিপাল প্রবলেমটা হচ্ছে যে আমরা বুঝি না যে আমি যখনই কনসেন্সাসকে পপুলারাইজ করব, আমি তখন কনসেন্সাস আর রেপকে আমি আলাদা করতে পারবো না।
দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো আমার জন্য অনেক বেটার যে আমি বলি যে একটা রিলেশনশিপে কনসেন্ট লাগবে, বাট কনসেন্ট এনাফ না। তাদের এইজ, ম্যাচুরিটি, কনভিকশন সব কিছু ইম্পর্টেন্ট। তারা যে কোনো রিলিজনের হোক, যে কোনো অথবা রিলিজনের বাইরে হোক, কোনো সমস্যা নেই। বাট ইটস এ থিং দ্যাট দ্য মোমেন্ট আমরা বলি যে শুধুমাত্র কনসেন্টই এনাফ, ওই একটা মোমেন্টের কনসেন্ট, দেন ইট বিকাম সো ব্লার। কনসেন্ট অবশ্যই লাগে, বাট শুধুমাত্র কনসেন্ট কখনই এনাফ। এখানে আরেকটা জিনিস, আরেকটা ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে কিছুটা অ্যাড করি, যেটা আমাদের আড্ডাটা অনেক মানুষ দেখেন যে আমরা যখন কনসেন্ট নিয়ে এই ধরনের ডিসকাশন করি তখন একটা খুব কনফিউশন হয় যে আমরা কনসেন্টের এগেইনস্টে। এই শব্দটা কিন্তু আমাদের সবার আগে ক্লিয়ার না, ওটা আমি কিন্তু প্রথমেই বলেছি, আমরা কিন্তু নট এগেইনস্ট কনসেন্ট, বাট আমরা একটা গ্রুপ অফ যারা ভালনারেবল, যারা এটা প্রপার আমি বলবো ইউজটা হচ্ছে না যাদেরকে দিয়ে, আমরা সেই গ্রুপটা নিয়ে চিন্তিত। আমরা শুধু কনসেন্ট কে এনাফ মনে করছি না, ওটা আমরা ডেফিনেটলি মনে করি কনসেন্ট খুবই ইম্পর্টেন্ট। রাইট। সো তারপরে কমেন্ট বক্সে অনেকে হা হুতাশ করবে, দ্যাটস অল রাইট, বাট দ্য থিং ইজ যে আমার আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট যেটা মনে হয়, সেটা হচ্ছে গিয়ে যে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ শেম। হ্যাঁ, যে আমি শেম বলতে আমি কি বুঝবো, রাইট? সো প্রত্যেকটা সোসাইটির একটা রাইট আছে ডিফাইন করার যে শেম বলতে ওই সোসাইটি কি বুঝবে, রাইট? আপনি আপনার বাথরুমে কি করবেন এটা ডেফিনেটলি আপনার রাইট, বাট রাস্তায় কি হবে এটা এখানে সোসাইটির ডেফিনেটলি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স থাকবে। সোশ্যাল সাইকোলজিস্টরা কথা বলবে, ফিলোসফাররা কথা বলবে, সবাই কথা, রাষ্ট্র সবাই কথা বলবে যে পাবলিকলি কি হচ্ছে। এখন এইখানে আমাদেরকে, আপনি যেখানে মাঝখানে ইনসেস্টের কথাটা বললেন, রাইট? এখানে যদি আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরেও নেই যে এখানে যে দুইটা মানুষ ইনভলভড হচ্ছে তাদের আসলে ওই মুহূর্তে কোনো রিগ্রেট নাই, বাট দ্যাট ডাজেন্ট অলওয়েজ মিন যে সোসাইটির যে আন্ডারস্ট্যান্ডিং অফ শেম এটা আসলে ফান্ডামেন্টালি রং। আমি একটা খুব ছোট এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিই। একটা হচ্ছে যে আমাকে একটা 16 বছরের মেয়ে বলছে যে আমি বাংলাদেশ থাকবো না, বাংলাদেশ খুবই কনজারভেটিভ, অথবা বাংলাদেশ মানুষকে লিবার্টি দেয় না। ওকে ফাইন, বাংলাদেশ মানুষকে লিবার্টি দেয় না, গ্রেট। এখন এই যে বাংলাদেশের মানুষ লিবার্টি দেয় না, এটা একটা এক্সাম্পলকে আমি তাকে জিজ্ঞেস করেছি, বলে এক্সাম্পল হচ্ছে আমি কক্সবাজারে বিকিনি পরে যেতে পারি না, আমি একটা 16-17 বছরের মেয়ে, যেটা আমি অন্য উন্নত দেশ হলে পারতাম। ওকে ফাইন। সো আমি তাকে বললাম ওকে দ্যাটস আ ফেয়ার এক্সাম্পল। এখন আমি তাকে বললাম ওকে লেটস সে তুমি বিকিনি পরে তুমি কক্সবাজারের বিচে হাঁটতেছো, লেটস সে। এখন তখন তুমি দেখলা তোমার সামনে অন্য দুইটা টিনেজার অথবা অন্য দুইটা অ্যাডাল্ট ইন্টিমেটলি কনসেন্ট সেক্স করতেছে। উড ইউ বি কমফোর্টেবল উইথ দ্যাট? তো সে বলছে না, এটা তো খুব বিশ্রী, এটা তো এখানে হওয়ার কথা না। আই এম লাইক ওয়াই নট? শি ইজ লাইক না, দিস ইজ টু মাচ। হু ডিফাইন্স হোয়াট ইজ টু মাচ অ্যান্ড হোয়াট ইজ টু লেস? সো তোমার কাছে বিকিনি ইজ ফাইন, তাদের কাছে এইটা ফাইন। সো তোমারও কিন্তু একটা ডেফিনেশন অফ শেম আছে, আবার সোসাইটির ডেফিনেশন অফ শেম আছে। ইউ ক্যান ডিসএগ্রি উইথ দ্য সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ শেম, বাট ইউ ক্যানট সে ইজ সোসাইটি ফান্ডামেন্টালি খারাপ বা সোসাইটির প্রত্যেকটা আন্ডারস্ট্যান্ডিং খারাপ বিকজ সোসাইটির একটা আন্ডারস্ট্যান্ডিং অফ শেম আছে। অলমোস্ট সব সোসাইটির সারা পৃথিবীতে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং অফ শেম আছে। তোমার ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডিফার করতে পারো, তুমি ডিফার করতেই পারো, ডিবেটও করতে পারো, বাট ডোন্ট সে দ্যাট এই সোসাইটি হচ্ছে কমপ্লিটলি অ্যাবসার্ড এবং রিডিকুলাস এবং আগলি এবং লাইক কি বলবো, মানে বাজে সবভাবে, বিকজ সে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ শেমের সাথে যায় না। সেকেন্ড যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, তারা ওন করে। তো সে যেটা বলে সেটা হচ্ছে লাস্ট ফর 3-4 ইয়ার্স একটা জিনিস যেটা খুব কমন হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আসবে, ছেলে এবং মেয়েদের, এবং তারা যেটা বলবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা রাতের বেলা রুম চেঞ্জ করবো, রাইট? বা আমরা রাতের বেলা গার্লফ্রেন্ড চেঞ্জ করবো, রাইট? অ্যান্ড তারা এটা পারমিশন চায়, কোনো রিসোর্ট দেয় কোনো রিসোর্ট দেয় না, ইরেসপেক্টিভ। বাট যেটা এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে অ্যাজ আ সোসাইটি এটা সোসাইটির আন্ডারস্ট্যান্ডিং অফ শেমের সাথে যদি কনফ্লিক্ট করে দেন সোসাইটি এটাকে ডিসকারেজ করতেই পারে। সোসাইটি ডেফিনেটলি কারো বেডরুমে যাচ্ছে না, বাট সোসাইটি ডিসকারেজ করতেই পারে, স্পেশালি বাবা মা এটা ডিসকারেজ করবে। আমি প্রচুর বাবা মা এবং ছেলেমেয়ের মধ্যে কনফ্লিক্ট দেখছি, যেখানে ছেলেমেয়ের কথা হচ্ছে আমার বয়স 19-20, আমি এখন যা ইচ্ছা তা করবো, রাইট? আমার এখন 3টা বয়ফ্রেন্ড থাকতে পারে, আমার এখন 3টা গার্লফ্রেন্ড থাকতে পারে, এটা আমার ইচ্ছা।
এবং তারা তাদের বাবা মাকে খুবই হেট করে এবং খুবই অপছন্দ করে। ইটস বিকজ তার বাবা মা তাকে রাতে মাসে 15 দিন অন্য কারোর সাথে ঘুমাইতে দেয় না, এবং সে কার সাথে ঘুমাবে এটা তার ব্যাপার। বাট এটা যেখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কখনোই বাবা মা খুবই অমানুষের মতো কাজ করতেছে না বিকজ তারা আসলে অপছন্দ করতেছে, রাইট? বাবা মা যদি মনে করে যে তার 19 বা 20 বছরের ছেলে মেয়ের জন্য 2টা বা 3টা গার্লফ্রেন্ড রাখাটা বা বয়ফ্রেন্ড রাখাটা খুব ওয়াইজ আইডিয়া না, তাতে ওই ছেলে এবং ওই মেয়ে যদি মনে করে ও মাই গড আমার আব্বা আম্মা তো একদম 5000 বছর পুরানো মানুষ, দেন এটা আসলে খুবই কাউন্টার প্রোডাক্টিভ, এবং এটা আসলে সর্ট অফ খুব রিয়েলিস্টিক না যে সে আসলে অটোমেটিক্যালি একদিনের মধ্যে টোটাল আন্ডারস্ট্যান্ডিং অফ শেমকে সোসাইটিতে রিডিফাইন করতে চাচ্ছে। এবং এক্ষেত্রে কেউ যদি নিজের মতো লাইফ লিড করতে চায় তার জন্য তো নিজের জীবনটা আমার কাছে মনে হয় পড়েই আছে, যদিও হয়তো এটা নিয়ে অ্যাগ্রিমেন্ট বা ডিসঅ্যাগ্রিমেন্ট থাকবে, বাট এটার জন্য আমার কাছে মনে হয় যে সোসাইটির সাথে একটা যুদ্ধে যাওয়া, বাবা মার সাথে সবসময় একটা যুদ্ধে যাওয়া বা কনফ্লিক্টে যাওয়া, এটা আসলে মানুষকে কতটুকু হেল্প করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা খুব সহজে সোসাইটি এবং বাবা মাকে ডিমোনাইজ করে ফেলে, যে বাবা মা হচ্ছে একেবারে একটা ডেভিল। হ্যাঁ, একটা ডিসঅ্যাগ্রিমেন্টকে তারা মনে করে যে ও আমাকে একেবারে খাঁচার মধ্যে আটকায় রাখছে, আমাকে মানে 2টা গার্লফ্রেন্ড বা 2টা বয়ফ্রেন্ড রাখতে দিচ্ছে না, অথবা আমাকে ড্রিঙ্ক করতে দিচ্ছে না, তার মানে আমার বাবা মা তো ও মাই গড এত বাজে বাবা মা কিভাবে পৃথিবীতে আসলো, রাইট? আরেকটা দিক হচ্ছে কি, ইনসেন্সে তো আপনারা বলছিলেন কনসেন্টের আরেকটা খুবই বাজে জায়গায় ইউটিলাইজেশন হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমরা খুব সহজেই বলি যে ও কনসেন্ট আছে, ওয়াইফের সাথে কোনো ইনজাস্টিস করছে না, এদিকে মহিলারও কনসেন্ট আছে, হাজবেন্ড বা ফ্যামিলিতে কোনো ডিস্টার্ব করছে না, কেন আমরা এটাকে অ্যাকোমোডেট করতে পারবো না? শুধু কনসেন্ট যদি আসলে মানে শুধুমাত্র আমি আবার বলছি শুধুমাত্র যদি কনসেন্টই আপনার ডিসাইডিং ফ্যাক্টর হয়, এটা তো আসলে এটা খুব ভয়ঙ্কর। আমরা একটা ফ্যামিলিকে কোনোভাবেই আসলে টিকাইতে পারবো না যদি আমি সবকিছু কনসেন্টের উপরে রাখি। কারণ ছেলে মেয়ে জিজ্ঞেস করবে তুমি তো কনসেন্ট ছাড়া আমাকে জন্ম দিছো, তো তোমার কনসেন্টের জন্ম দেওয়ার তো কোনো উপায় নাই। আবার বাবা যদি বলে যে আচ্ছা আমি আমার অফিসের একটা কলিগের কনসেন্ট নিয়ে তার সাথে আমি ইন্টিমেট হয়েছি, সেখানে ওয়াইফকে তো ডিপ্রাইভ করা হলো, বাচ্চাদেরকে একটা শেমফুল সিচুয়েশনে ফেলা হলো। সো পিওরলি বেসড অন কনসেন্ট আমরা যদি ইন্টিমেট হওয়াটাকে পপুলারাইজ করি, যেটা এখন করা হচ্ছে। যে বাচ্চাটার কথা বললেন, যে এই বাচ্চাটা কি ধরুন একটা 15 বছরের বাচ্চাই কি শুনতে পছন্দ করবে যে আমার বাবা আমার মা থাকা সত্ত্বেও অফিসের এক নারী কলিগের সাথে কনসেন্ট সহ সেক্স করেছে? সে তো পছন্দ করবে না শুনতে। তার জন্য এটা তার কাছে বাবা মা চায় না যে তার ছেলে মেয়েটা করুক আবার, রাইট? সো আমরা সবাই হয়তো একটা আমাদের সবাই একটা এথিক্যাল এবং মোরাল কোড আছে। যখন হাজবেন্ড হয় তখন গার্লফ্রেন্ডের যে ওয়াইফের যে আগে 3টা বয়ফ্রেন্ড ছিল এটা কিন্তু তখন টলারেট করতে পারে না। হ্যাঁ, এটা খুবই আজব যে সবাই লিবারাল, সবাই নিজের জন্য লিবারালিজম চায়, তার ছেলে মেয়ে আর তার স্বামী স্ত্রীর জন্য কনজারভেটিভিজম চায়, লয়্যালটি চায়, রাইট? সো মজাই বিষয়টা।